ভালো কথা কানে যায় না তোর, তাই না? এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কি কি হবে। ভালো চাস তো এটাতে একটা সই কর, তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা। অনামিকা বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। এই মহিলারাই বা কারা, কেনই বা এমন করছে ওর সাথে, কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর। কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওরা বাড়ি ফেরা হবে না। তাই ভয় আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাপড় পাহাড়ে ওটাতে সই করে দিল অনামিকা। সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটা ওকে পড়তে দিল না মহিলাগুলো বলল, আজ থেকে তুই বিবাহিত। এই কাগজে সই করার ফলে তুই আমাদের বসের বউ হয়ে গেলি। এখন রাতটা এখানে থাক, কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি। কে আপনার বস? কার কথা বলছেন আপনারা? আমার সাথে আপনারা কেন এমন করছেন? প্লিজ আমি বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, বাসা ভর্তি কত লোকজন, আমার বাবা মায়ের মাথা হেট হয়ে যাবে সবার সামনে। তারা কাউকে মুখ দেখাতে পারবেন না। প্লিজ আমি যেতে দিন। অনামিকার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে চলে গেল। অনামিকা দরজার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো ওদের, কিন্তু অনামিকা ডাক আর কান্না ওদের কাছে পৌঁছালো না। অনামিকা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল তখন খাটের উপর থাকা ফোনটা বেজে উঠলো। ফোনের শব্দ পেয়ে অনামিকা ফোনের কাছে এগিয়ে যায়। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। তখনই ফোনের ওপাশ থেকে কেউ একজন বলল, বুকে নামিয়ে মুখের বিষাক্ত কথা তীরে আমাকে জর্জরিত করলেন। আমি আর আপনাকে ছাড় দিব না, আমি এখন থানায় যাচ্ছি বলে ইভা হনহন করে রুম থেকে বের হয়ে গেল। আলিয়া বেগম থানার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল, মনে মনে কি যেন ভাবলো। তারপর সেও দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইভা রুম থেকে বের হতেই মুখটাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, তুমি কখন আসলে? এই তো ভাবি একটু আগে আসলাম। এসেই তো তোমার কথা শুনে মনের মধ্যে অনেক সাহস পেলাম। কিসের সাহস? এমন সময় আলিয়া বেগম রুম থেকে বের হয়ে এসে কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে থানা পুলিশের ভয় দেখাচ্ছ? আমি এসব থানা পুলিশ ভয় পাই না। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনি অন্যায় করেছেন তার প্রতিবাদ করছি। মুখটা বলল, চলো ভাবি আমিও তোমার সাথে থানায় যাবো। আলিয়া বেগম কিছুটা রাগান্বিত হয়ে বলল, তুই এই বাড়িতে এসেছিস কেন? আর আমাদের ঝগড়া থেকে কি তাল দিচ্ছিস? মামি তাল দিচ্ছি না, আমি এসেছিলাম তোমার কাছে আমার মায়ের সম্পত্তি বিক্রি করে টাকা নিতে। কারণ আমার শ্বশুর উঠতে বসতে আমার মাকে গালাগাল করে, টাকার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে। যেমন টাকার জন্য তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করছো। উল্টাপাল্টা কথা একদম বলবি না মামি, আমি উল্টাপাল্টা কথা বলছি না। তুমি একজন যৌতুক লোভী, আমার শ্বশুর একজন যৌতুক লোভী মানুষ। তাই ভাবির প্রতিবাদ শুনে আমি সাহস পেয়েছি। আমি ভাবির সাথে থানায় যাবো, ভাবি তোমার নামে মামলা করবে আর আমি আমার শ্বশুরের নামে যৌতুকের জন্য মামলা করবো। মুখটার কথা শুনে আলিয়া বেগম কিছুটা ভয় পেয়ে গেল। এমন সময় অপু দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করতেই আলিয়া বেগম অপুকে দেখে নাকা কান্না করতে করতে দৌড়ে অপুর দিকে চলে গেল। দেখ অপু দেখ, দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছি, তোর বউ নাকি আমার নামে মামলা করবে, সেজন্য থানায় যাচ্ছে। তুই বল আমি কি অন্যায় করেছি? ওর বাপ টাকাটা দিলে সেই টাকা দিয়ে তোকে বিদেশে পাঠাবো, তোরা সুখে শান্তিতে থাকতে পারবি। সেটা কি আমার অপরাধ? সেজন্য নাকি আমার নামে মামলা করবে, যৌতুকের মামলা। পরে এরকম ব্যবহার কেউ করেনি। চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে গেল। চিত্রা যুদ্ধ করতে লাগলো যেন পানি চোখ থেকে গড়িয়ে না পড়ে। মহিলা দুটো একজন আরেকজনের কানে মুখে কি কি কথা যেন বলছিল, চিত্রা সেগুলো শুনতে পেল না। সোজা হয়ে বসে চিত্রার মাথার কাপড়ের দিকে হাত বাড়িয়ে বলল, চুলগুলো তোমার কতটুকু একটু দেখি। চিত্রাকে কিছু করার সময় অব্দি দিল না। চিত্রা পাথর হয়ে বসে থাকলো। মহিলাটি মাথার কাপড় কিছুটা সরাতেই উপস্থিত হয় ভাই তন্ময়। মহিলাটি দ্রুত সোজা হয়ে বসে পড়ল। অপর মহিলাটি বুকে হাত দিয়ে বড় বড় চোখ করে বসে আছে। দুজনকে দেখে মনে হচ্ছে যেন চুরি করে ধরা পড়েছে। চিত্রাকে এক হাতে টেনে দাঁড় করালো। তন্ময় কঠোর গলায় জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এখানে? দাদু কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে তুমি কি দেখতে পাচ্ছ না? তন্ময় কঠোর দৃঢ় কণ্ঠে বলল, দেখতে পাচ্ছি বলেই তোমাকে জিজ্ঞাসা করছি, এখানে কি হচ্ছে? সব সময় আমার মায়ের অপরাধের শাস্তি আমার বোনকে দিয়ে এসেছো। আমার মায়ের অপরাধের শাস্তি হিসাবে আমার বোন কখনোই বাড়িতে ঢুকতে পারে না তোমার জন্য। প্রয়োজনে পয়সা খরচ করে ওকে মেয়েদের হোস্টেলে রাখতে তোমার কোনো সমস্যা হয় না, কিন্তু এই বাড়িতে ঢুকতে দাও না যেন তোমার চোখে ওকে দেখতে না হয়। তাহলে